আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে অধ্যায়টি শুরু করতে চাচ্ছি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অসমতা। অসমতা নিয়ে আমাদের প্রায়শই দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের মাঝে বেশ জটিলতা দেখা দেয়। অনেকে বিষয়টাকে জটিল করে ফেলেন, বুঝতে সমস্যা হয়। তো এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে অসমতার উপর খুব ধীর স্থিরভাবে আলোচনা কন্টিনিউ করব, যাতে করে আপনাদের এই ক্লাসগুলো করার পর আর কোনো প্রকার কনফিউশন না থাকে। তো এই ক্ষেত্রে আমি শুরুতেই আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি যে অসমতা অধ্যায়টি আজকের লাইভে যারা যুক্ত হয়েছেন, কে কে এই প্রথম অধ্যায়টি করতে চাচ্ছেন, অর্থাৎ এর পূর্বে অসমতার অঙ্ক করেননি, এরকম কে কে আছেন দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রশ্নগুলো একটু খুব দ্রুত করুন, তাহলে আমার যেন দ্রুত ক্লাস করার শুরু করার সুযোগ হবে। ওকে, ওকে, আমার কাছে মনে হচ্ছে যে অনেকেই আছেন যারা এই প্রথম অসমতা করতে যাচ্ছেন। তো এর মাঝে এবার একটু কমেন্ট করবেন যারা অসমতার ক্লাস করেছেন, অসমতা ব্যক্তিগতভাবে কখনো পড়েছেন বাট কম বুঝেন, এরকম কে কে আছেন যে কম বুঝি, এরকম লিখে একটু দ্রুত কমেন্ট করুন, দ্রুত কমেন্ট করুন। ওকে, আমার মনে হচ্ছে যে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে যদি আমি ক্লাস কন্টিনিউ করি, তাহলে সম্ভবত বেশ স্লো গতিতে এগোতে হবে। সমস্যা নেই, চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা ধীর স্থিরভাবে আজকের লেকচারটি আমরা শুরু করি। ওকে, প্রথমত হচ্ছে অসমতা আইডিয়া নিয়ে আমি চমৎকার একটা কনসেপ্ট আমার বইতে লিখেছিলাম। সেখানে একটি বিয়ের কনসেপ্ট আমি তুলে ধরেছিলাম। যে আমি বলেছিলাম যে ধরুন একটি বিয়ের অনুষ্ঠান, সেখানে আপনি ধরে নিয়েছেন যে ১,০০০ লোক, আপনি দাওয়াত করেছেন যে ১,০০০ লোক দাওয়াতে আসার কথা। এরকম একটি আমি কনসেপ্ট বইতে লিখেছিলাম যে ধরুন ১,০০০ লোক আপনার যে বিয়ের দাওয়াতটি, সেখানে ১,০০০ লোকে আসার কথা। ওকে, এখন ১,০০০ লোকের মাঝে আপনি দেখলেন যে অনুষ্ঠান শেষে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি ধারণা করলেন যে হতে পারে ১,০০০, মানে আপনাকে জিজ্ঞেস করা হলো যে আসলে কতজন, মানে যাদেরকে দাওয়াত করেছিলেন এর মাঝে কতজন দাওয়াত খেতে এসেছিল। আপনি বললেন যে এই যে এক্স পরিমাণ লোক দাওয়াত খেতে আসছিল, অর্থাৎ দাওয়াতে আসছিল, যা ১,০০০-এর চাইতে বেশি হতে পারে।
তার মানে আপনি কিন্তু 1000 লোক দাওয়াত করেছেন কিন্তু 1000 লোক আসেনি, আপনি বলতেছেন কি এক্স পরিমাণ এসেছিল, এক্স পরিমাণটা কত, এটা 1000-এর চাইতে বেশি হবে। তার মানে আপনি এই আইডিয়াটিকে যদি প্রকাশ করেন যে যখন বলতেছেন যে 1000-এর চাইতে বেশি হবে, তখন আইডিয়াটিকে ঠিক এভাবে প্রকাশ করা হয় যে যারা দাওয়াত খেতে আসছিল তারা সংখ্যায় 1000-এর চাইতে বেশি। তার মানে এক্সটা কত, এক্সটা 1000 না, 1000-এর চাইতে বেশি। অথবা আপনি ধারণা করলেন যে 1000-এর চাইতে কম এসেছিল, অর্থাৎ ওই সংখ্যাটাও আপনি ধরলেন যে এক্স পরিমাণ। আপনি জানেন না 1000-এর কম কত সেটা জানেন না, কিন্তু আপনি ওটাকে ধরে নিলেন এক্স। তাহলে ওটাকে প্রকাশ করবেন, দেখা যাচ্ছে যে আপনি যদি শুরুতেই 1000 লেখেন সমস্যা নেই, অথবা পরে দিয়েও প্রকাশ করতে পারেন যে সেটি হচ্ছে কি 1000-এর চাইতে কি কম, অর্থাৎ এখানে 1000 বেশি আর এক্স এর যারা এসেছিল এই সংখ্যাটা কম। এখন লক্ষ্য করে দেখুন যে এই যে কনসেপ্টগুলি আমরা লিখতেছি, এই কনসেপ্টগুলি কিন্তু আমি বলছি না যে 1000, আমি বলছি এখানে যে যে সংখ্যাটা এসেছিল সেটা 1000-এর চাইতে বেশি। আবার এই কনসেপ্টে বলতেছি যে সংখ্যাটা এসেছিল সেটা 1000-এর চাইতে কম। ওকে, এখন যদি সরাসরি 1000-ই আসতো তাহলে আপনি এটা বলতেন যে সরাসরি 1000 বলার অর্থ হচ্ছে যে আপনি যদি বলেন না এক্স পরিমাণ আসছিল আর এটার পরিমাণ যদি হয় 1000-এ, তাহলে আপনি x সমান 1000 লিখতেন। আমাদের এই যে তিনটা তথ্য আমরা লিখলাম, এখানে এই যে x সমান 1000 মানে যার অনুমান দাওয়াত করেছিলাম তার সব কয়জনই এসেছিল, তার মানে এই মান আর এই মান সমান। আর এটির মান অর্থ হচ্ছে যে আমি যা দাওয়াত করেছিলাম তার চেয়ে বেশি এসেছিল, যার কারণে আমি এভাবে প্রকাশ করেছি। আর এর মানেটা হচ্ছে আমি যে দাওয়াত করেছিলাম তার চেয়ে কি কম আসছিল। এই যে আমি এখানে একটা চিহ্ন ইউজ করলাম, যেটিকে আমরা এই চিহ্নগুলি নাম আমাদের একটু শেখা উচিত। এই চিহ্নটাকে বলা হয় আমাদের কি গ্রেটার দেন, অর্থাৎ এখন খেয়াল করে দেখেন যে গ্রেটার দেন অর্থাৎ এক্স হচ্ছে 1000-এর চাইতে বড়। আর এই চিহ্নটাকে আমি যদি বলি এটাকেও আমি গ্রেটার দেনই বলবো, তবে আমার মনে হয় যে আপনাদের চিহ্নটা শেখানোর জন্য আমি এভাবে লিখবো, তাহলে আমার জন্য আপনাদের বোঝাতে সুবিধা হবে। তাহলে এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলা হয় আমাদের লেস দেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই এটি তো আমার মনে থাকে না, এটা যে গ্রেটার দেন এটা যে লেস দেন এটা আমার মনে থাকে না, এটা আমি কিভাবে মনে রাখবো? আর এটা আপনারা জানেন যে ইকুয়াল, এখানে এটিকে আমরা বাংলায় আবার সমান চিহ্ন বলে থাকি। এটি আমরা সমীকরণে ব্যবহার করে থাকি, যেখানে নিশ্চিত এক্স এর মান হুবহু যা সেটিকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। ধরুন এটা আমাদের আপাতত মুছে দিচ্ছি। এখন দেখেন চিহ্নটা মনে রাখার, এটাকে গ্রেটার দেন কখন বলবেন, আমি আরো একটু যদি সহজ উদাহরণ নিতাম তাহলে ভালো হতো। যেমন আমি যদি বলি যে 5 গ্রেটার দেন 4, আপনি চেহারা দেখে এখানে বুঝতে পারতেছেন 5 বড় 4 ছোট। আবার যদি আমি এখানে ধরুন 7 লিখলাম লেস দেন 9, এখানেও আপনি বুঝতে পারছেন যে 7 ছোট 9 বড়। অর্থাৎ এখানে চিহ্নটা আমরা কিভাবে বুঝবো, আমাদের গ্রেটার দেন না লেস দেন হবে সেটা তার আগে আমাদের বুঝতে হবে এই চিহ্ন যেটাই থাক কোনটা ছোট কোনটা বড় এটা আমরা কিভাবে বুঝবো। যেমন এখানে হয়তো সংখ্যা দেখেই বলতে পারবেন, কিন্তু এখানে কিন্তু সংখ্যা দেখে বলার সুযোগ নেই, কারণ এক্স এর মান কত সেটা ছোট না বড় এটা কিন্তু আপনার বোঝার সুযোগ নেই, সেক্ষেত্রে আপনার চিহ্নটাকে চিনতে হবে। আমি প্রথমত বলি এই যে আমরা যে হা করে আছি, আপনি এই যে হা করার সামনে যে সংখ্যাটা থাকবে এটা বড় থাকবে, এটি কি থাকবে বড় থাকবে। যেমন এই যে এখানে যে হা করার সামনে যে সংখ্যাটা আছে এটি হচ্ছে আমার কি বড়। আর এই যে পিছনের
যে লেজের এখানে যে সংখ্যাটা থাকবে এটা থাকবে আমার ছোট। যেমন এই যে লেজের এখানে যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে আমার কি ছোট। ওকে, তাহলে আমি কিভাবে বুঝবো যে কোনটা ছোট কোনটা বড়? সেটা বোঝার উপায় হচ্ছে যে এই মুখের মাঝে যে সংখ্যাটা থাকবে সেটা বড় হবে, আর লেজের পিছনে যে সংখ্যাটা থাকবে এটা ছোট থাকবে। দেখুন, এটা হা করে আছে বড়, আর এই গিয়ে লেজ ছোট হয়ে আছে, এই কারণে এটা ছোট। মানে জাস্ট মনে রাখার জন্য বলছি। তাহলে আমরা এখানেও তাহলে এই হা করে আছে এটা বড়, আর এই যে লেজের এখানে এটা ছোট। এতে আমরা ছোট এবং বড় ছিলাম, তাহলে ওই দৃষ্টিতে বলা যায় এই হা করে আছে এখানে এক্সটা বড়, আর এটি হচ্ছে আমার ছোট। ওকে, তাহলে এখানে লেস যেহেতু আছে তার মানে এখানে এক্সটা ছোট, এখানে এটি হচ্ছে আমার বড়। ওকে, আমরা ছোট বড়টা চিনলাম, কিন্তু চিহ্নের নামটা কিভাবে আমরা এখানে জানবো? কিভাবে বুঝবো যে এটি গ্রেটার দেন এটি লেস দেন? দেখেন, এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নামকরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম যে সংখ্যাটা থাকবে সেটি। আপনি তো এতটুকু অন্তত বুঝতে পারলেন যে কোনটা ছোট কোনটা বড়, এটা চিনতে পারলেন। মানে আপনি চিহ্ন না চিনুন, এইটুকু তো চিনতে পারলেন যে কোনটি ছোট এবং কোনটি বড়। যদি এইটুকু বুঝতে পারেন তাহলে একটু দ্রুত কমেন্টে ইয়েস লিখে কমেন্ট করুন, খুব দ্রুত। এখানে সুদ কষার ব্যাপারে একজন জিজ্ঞেস করেছেন এটা কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, ওই চ্যাপ্টারটির আলোচনা শেষ। আমি গত ক্লাসে বলেছিলাম যে ওটার আলোচনা শেষ। ওটা যে কয়েকটা অঙ্ক আছে সেটা আপনারা করে নেবেন। আপনারা যেভাবে বোঝেন এটা সমস্যা না। আমি আসলে আলোচনাটা মানে একদম বেসিক থেকে এগিয়ে দিচ্ছি। এখন আসেন যে আমাদের নামকরণটা হবে এই প্রথম পজিশনটার উপর নামকরণ হবে। প্রথম পজিশনটার উপর নামকরণ হবে। প্রথম পজিশনটা যদি বড় হয়, প্রথম পজিশনটা বড় হওয়া মানে চিহ্ন এরকম হবে। তাহলে প্রথম পজিশনটা বড় হলে তাহলে বড় হচ্ছে কি গ্রেটার, গ্রেটার দেন। এটা কম্পারেটিভ সেন্টেন্স। আমরা যারা ডিগ্রি পড়েছি ডিগ্রিতে এটা কম্পারেটিভ সেন্টেন্স। তার মানে প্রথম যেটা থাকবে এটা যদি বড় হয় তাহলে নামকরণ হবে গ্রেটার দেন। আমি আবারও বলছি, প্রথমটাকে চিহ্নিত করে আপনাকে নামকরণ করতে হবে। তাহলে এটি হচ্ছে ছোট, তার মানে কি এই চিহ্নটা হচ্ছে লেস দেন। একইভাবে এখানে পাঁচ হচ্ছে বড়, তাহলে প্রথমটার উপর, পরেরটার উপর কিন্তু যাওয়া যাবে না, পরেরটার দিকে যাওয়া যাবে না, প্রথমটা। তাহলে প্রথমটার উপর এটি যেহেতু বড় তার মানে এই চিহ্নটা হচ্ছে আমার কি গ্রেটার দেন। আর প্রথমটা হচ্ছে ছোট, তার মানে এই চিহ্নটা হচ্ছে আমার কি লেস দেন। ওকে, তাহলে গ্রেটার দেন এবং লেস দেন, এভাবে আমরা চিহ্নটাকে মাথায় রাখবো। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের নামকরণটা হবে প্রথমটার উপর। প্রথমটা যদি বড় হয় তাহলে গ্রেটার দেন, প্রথমটা যদি ছোট হয় ছোট হয় তাহলে আমাদের লেস দেন। কথাটা ক্লিয়ার? আর প্রথমটা বড় তখনই হবে চিহ্নটা এদিকে থাকলে, হুম, আর প্রথমটা ছোট তখনই হবে চিহ্নটা এদিকে থাকলে। সহজ কথা হচ্ছে আপনি বড় ছোট চিন্তা করে আপনি গ্রেটার দেন লেস দেন বলবেন, তাহলেই হলো। ওকে, তাহলে এই হচ্ছে মূলত আমাদের অসমতার ক্ষেত্রে এই চিহ্নটা। আবার যদি চিহ্নটা এমন হয়, ধরুন আমি এক্স এর মানটা এভাবে বললাম যে ঠিক আছে, আমার এখানে লোক সংখ্যা হতে পারে 1000-এর চাইতে বেশি আসছিল অথবা 1000-ই হবে। অর্থাৎ আমি সম্ভাবনা যার কথা বোঝাচ্ছি সেখানে বোঝাচ্ছি যে হয়তো 1000 হবে, আমি নিশ্চিত করে বোঝাচ্ছি না, অথবা 1000-এর চাইতে বেশি হবে। তখন আমি এই যে গ্রেটার দেন অর ইকুয়াল ইউজ করব। কারণ কি, এখানে দুটো সাইন আমি একসাথে ইউজ করেছি। একটা সাইন হচ্ছে আমার গ্রেটার দেন, আরেকটা সাইন হচ্ছে আমার কি এখানে ইকুয়াল। এই দুটো মিলে আমাদের এখানে হচ্ছে কি গ্রেটার দেন অর ইকুয়াল।
তাহলে এর মানেটা হচ্ছে এটা। এবার আমরা যদি এই আইডিয়াটা এরকম বলি যে এরকম যদি বলি যে হয়তো 1000 জনই আসছিল অথবা 1000 জনের চাইতে কম আসছিল, তাহলে এই অনুমানের ক্ষেত্রে আমরা এখানে দুটো সাইন ইউজ করলাম, একটা লেস দেন, যেহেতু আমার এটি পিছনে আছে এটি ছোট তার মানে এটি লেস দেন, তাহলে আরেকটি আমি ইকুয়াল ইউজ করলাম, এই দুটো মিলে হলো আমার কি লেস দেন অর ইকুয়াল। ওকে, এই হচ্ছে আমাদের বেসিক ধারণা। এখন বেসিক ধারণা এবার লক্ষ্য করুন, আমরা যদি এখানে কিছু বিষয় আছে, যেমন আমাদের অসমতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, কিছু বেসিক নিয়ম আছে, নিয়মগুলি সম্পর্কে জানতে হবে। তারপর আমাদের উত্তর লেখা নিয়মাবলী সম্পর্কে জানতে হবে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমি সবকটা বিষয় নিয়েই কথা বলবো। প্রথমত একটু খেয়াল করে দেখেন যে অসমতার, যেমন আমরা যখন সমীকরণের অঙ্ক করতাম, যেমন আমি যদি বলি যে x প্লাস 3 সমান সমান আমি বললাম 10, তাই কিনা? আমরা এই ক্ষেত্রে স্বাভাবিক নিয়মে পক্ষ চেঞ্জ করতাম, যে x সমান সমান 10 মাইনাস 3, এই পাশে গেলে মাইনাস হয়, তার মানে সমান সমান আমার কত হচ্ছে x সমান সমান 7। এগুলি আমরা কি করতাম, সমীকরণের ক্ষেত্রে এই পক্ষগুলি এভাবে চেঞ্জ করতাম, যে ডান থেকে বামে নিতাম, বাম থেকে ডানে নিতাম। যদিও এই পক্ষগুলির স্বাভাবিক নিয়মটা হচ্ছে এরকম। স্বাভাবিক নিয়মটা কি, যে আমি চাচ্ছি যে এখানে 3 বাদ দিয়ে দিব, এখানে তাহলে 3 বাদ দেওয়ার নিয়মটা হচ্ছে মূলত এরকম, যে উভয় পক্ষ থেকে 3 বাদ দিতে হবে, উভয় পক্ষ থেকে কি করতে হবে, 3 বাদ দিতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এই 3 আর এই 3 বাদ, তাহলে এখানে দাঁড়ালো কত, 10 মাইনাস 3। অর্থাৎ যে কাজটা আমরা সাধারণভাবে এভাবেই করে ফেলি, যে 10 মাইনাস 3। আসলে নিয়মটা হচ্ছে যে দুই পক্ষ থেকেই বাদ দিতে হয়, কিন্তু আমরা আসলে যেহেতু বিষয়টা সবাই বুঝি, এই কারণেই আমরা এই লাইনটা এভাবে আর করি না, যে উভয় পক্ষ থেকে 3 বাদ দিলাম, এটা না লিখে সরাসরি আমরা কি করি, বাম থেকে ডানে আমরা নিয়ে নিলাম এবং চিহ্নটাকে কি করলাম, বদলে দিলাম। এগুলি কিছু বেসিক বিষয়। এখন অসমতার ক্ষেত্রেও এই কাজগুলি করতে হয়। যেমন অসমতার ক্ষেত্রে আপনার কখনো গুণ করতে হবে, কখনো ভাগ করতে হবে দুই পক্ষকে, যেটা আমরা সমীকরণের ক্ষেত্রে করি। তবে এখানে একটু ভিন্নতা হচ্ছে, যেমন আপনি অসমতার ক্ষেত্রে আপনি যদি এখানে সাপোজ মনে করেন যে এখানে আমার 5x আছে, তারপর এখানে আমার 10 আছে, তাই কিনা? আমি একে উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করতে পারি। ভাগ করলে কি হবে, আমার x এর মান, x এর একটা মান আমি বুঝবো। যেমন তাহলে এটা আমার কি হবে, 5x, এই পাশে 5 দিয়ে ভাগ করলাম, এই পাশে আমি 5 দিয়ে ভাগ করলাম। ওকে, তাহলে আমার এখানে 5 পাশে কাটা, তাহলে x হলো, এখানে আমার কত হলো, 2 হলো। দেখুন আমরা এখানে যে কাজটি করলাম, এটি অবশ্যই আমি এভাবেও করতে পারতাম, যে এই লাইনটা না লিখে আমি সরাসরি এই লাইনটাও লিখতে পারতাম, যে x এখানে 5টা ওপাশে নিব, 5টা ওপাশে নিলে তাহলে এখানে কত আসবে, এটা আমি সরাসরি এই লাইনটাও লিখতে পারতাম। ফলে দেখা যাচ্ছে এখানে আমার কত আসতো, চলে আসতো, তাই কিনা? আমি এভাবেও লিখতে পারতাম, কিন্তু আসলে বেসিক হচ্ছে এটা, যে উভয় পক্ষকে আমি 5 দিয়ে ভাগ করলাম। আর এখানে যেটা আমরা সাধারণভাবে বুঝি, এই পাশে 5 ছিল, আমরা এটা ও পাশে নিয়ে ভাগ করলাম। আসলে রেজাল্ট যেহেতু একই আসে, এই কারণে আমরা এই পদ্ধতিতে প্রায় সময় ব্যবহার করি। তবে যখন আপনি রিটেন করবেন তখন এই মেথডে করবেন, তাতে ক্যালকুলেশন বের করার জন্য আপনার ইচ্ছে মতো মেথড করেন, সমস্যা নেই। কিন্তু যখন রিটেন করবেন তখন এটা লিখে সাইডে লিখে দেবেন যে ওই পক্ষকে 5 দ্বারা ভাগ করে। এবার আমাদের কথা হচ্ছে, এবার যদি আমি এর সাথে দুই উভয় পক্ষকে আমি এখান থেকে কি করছি, ভাগ করছি। ওকে, এই যে রেজাল্টটুকু বের করলাম, এটা উভয় পক্ষকে আমি ভাগ করলাম। এবার যদি আমি উভয় পক্ষকে গুণ করি, তাহলে আমার কি হবে, এখানে গুণ হলো এবং এখানেও আমি গুণ করলাম, তার মানে কত, 10x, এই পাশে 20। ওকে, আমার এইটি দাঁড়ালো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দেখেন, আমি এখানে ভাগ করলাম 5 দিয়ে, তখনও আমার চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই। আমি যখন গুণ করলাম তখনও চিহ্নের পরিবর্তন হয়নি। দেখেন এটি একটা উপায়, এখানে যেটি আমি দেখলাম এটি আরেকটা উপায়।
যেখানেও আমার চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। আমি যদি এর সাথে আমি বলি উভয় পক্ষকে আমি 3 যোগ করব, তাহলে আমার এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখুন, আমি 5x এখানে 3 যোগ করলাম এবং একইভাবে এখানেও আমি 3 যোগ করলাম। তাহলে আমার দেখেন এই ক্ষেত্রেও আমার চিহ্নের কোনো পরিবর্তন ঘটেনি। ওকে, ভালো করে খেয়াল করে দেখেন, আমার চিহ্নের পরিবর্তন হয় না। একইভাবে যদি আমি উভয় পক্ষ থেকে বিয়োগ করি, আমি যদি বলি যে উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করলাম, তাহলে 5x - 2 10 - 2, দেখেন এই ক্ষেত্রেও আমার চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। ওকে, অর্থাৎ স্বাভাবিক নিয়মে আপনি ভাগ করেন, গুণ করেন, যোগ করেন, বিয়োগ করেন, তাতে করে আমাদের এই অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই কয়টা কন্ডিশন ব্যতীত আমাদের আরো কিছু কন্ডিশন আছে যেগুলিতে অসমতার চিহ্নগুলি বদলে যায়, টোটালি বদলে যায়। অর্থাৎ লেস দেন থাকলে গ্রেটার দেন হয়, গ্রেটার দেন থাকলে লেস দেন হয়। এগুলি কখন? যখন এই যে আপনি স্বাভাবিক যে ভাগটা করছেন, এটা কিন্তু স্বাভাবিক পজিটিভ সংখ্যা দ্বারা ভাগ করেছেন না, এই ভাগটাই যদি আপনি নেগেটিভ সংখ্যা দিয়ে করতেন তাহলে চিহ্নটা বদলে যেত। এই যে গুণটা করেছেন পজিটিভ সংখ্যা, এটাই যদি কি করতেন আপনি নেগেটিভ দিয়ে করতেন, নেগেটিভ সংখ্যা দিয়ে করতেন, তাহলে চিহ্নটা বদলে যেত। তবে এখানে যোগ বিয়োগের ক্ষেত্রে এই ধরনের কোনো নিয়ম প্রয়োজন নেই, কারণ আপনি যোগ বিয়োগের ক্ষেত্রে মানে বিয়োগ করা মানে তো নেগেটিভ সংখ্যা, যোগ করা মানে পজিটিভ সংখ্যা। তার মানে আমাদের এই দুটির ক্ষেত্রে যদি আমরা ভাগটাকে যদি নেগেটিভ সংখ্যা দিয়ে করি তাহলে চিহ্ন বদলে যাবে, আবার যদি গুণটাকে নেগেটিভ সংখ্যা দিয়ে করি তাহলে চিহ্ন বদলে যাবে। আমি আরো একটা নতুন উদাহরণ নিচ্ছি আপনাদের বোঝার জন্য। ধরেন আমি এখানে স্বাভাবিকভাবে ধরেন 6 নিলাম। ওকে, তাহলে এর পাশে আমি নিলাম কত? 4। এবার আমি উভয় পক্ষকে -4 দ্বারা যদি আমি ভাগ করি, কি করি -4 দ্বারা যদি ভাগ করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? 6 - 4, দেখেন, আর এই পাশেও আমি -4 দ্বারা আমি ভাগ করলাম। এখন কি চিহ্ন আমার উপরের কথা অনুসারে নেগেটিভ সংখ্যা দ্বারা ভাগ করতেছি, চিহ্নটা বদলে যাওয়ার কথা। কেন বদলে যাবে আমি সেটি নিয়ে কথা বলবো। আমরা আপাতত চিহ্নটাকে বদলে দিচ্ছি, আমি কারণটা নিয়েও কথা বলবো। ওকে, তাহলে আমাদের এখানে এটি যদি কাটাকাটি করি, আমার মনে হয় যে আমি একটা সহজ সংখ্যা দিয়ে কাটি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরেন আমি 2 দিয়ে কাটি -2, তাহলে আমাদের একটা রেজাল্ট যদি চলে আসে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে -2 দ্বারা আমি ভাগ করলাম, তাহলে -2 দ্বারা ভাগ করলে এখানে -3 থাকলো, এখানে আমার -2 থাকলো, রাইট? এখন এখানে আমি চিহ্নটাকে বদলে দিয়েছি। এখন কেন বদলে দিলাম সেটি নিয়ে আমি একটু কথা বলতে চাই। ওকে, তাহলে চলুন আমরা বিষয়টি নিয়ে একটু খোলাখুলি ভাবে বোঝার চেষ্টা করি। ওকে, যেমন আমি যদি এখানে একটা সংখ্যা রেখা দাঁড় করাই, কি সংখ্যা রেখা, এখানে আমি ধরুন 1 2 3 4 5 6, ওকে, তারপর ধরুন -1 -2 -3 -4, আমি যদি আর একটু আগাই ধরুন -5। ওকে, এই যে সংখ্যা রেখায় আপনাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে বাম থেকে ডানে গেলে সংখ্যার মান বৃদ্ধি পেতে থাকে। তাহলে এই যে শূন্যর ডান পাশ থেকে হচ্ছে আমার পজিটিভ সংখ্যা, শূন্যের বাম থেকে হচ্ছে আমার নেগেটিভ সংখ্যা, অর্থাৎ পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার। এবার লক্ষ্য করুন যে এখানে 6 বড় ছিল, 6 কি ছিল? এই যে দেখুন 6টা বড় ছিল, 4টা কি ছিল? ছোট ছিল। দেখেন আমরা স্বাভাবিকভাবেই জানি 4 ছোট 6 বড়, কিন্তু যখন নেগেটিভ সংখ্যাতে আসবেন তখন বিষয়টা অন্যরকম। এখানে দেখা যাচ্ছে -1 বড়, -2 ছোট, তার চেয়ে ছোট -3, তার চেয়ে ছোট -4, তার চেয়ে ছোট -5।
তার মানে আপনি যতই বামে যাচ্ছেন ততই সেটি কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, সেটি ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ অথচ দেখেন বামে যত যাচ্ছেন চেহারা তত বড় হচ্ছে, কিন্তু বাস্তবে বামে যত যাচ্ছেন চেহারা বড় হচ্ছে, বাট মানে কি হচ্ছে, ছোট হচ্ছে। অথচ ডানে যত যাচ্ছেন চেহারা বড় হচ্ছে, মানেও বড় হচ্ছে। অর্থাৎ পজিটিভ সংখ্যার ক্ষেত্রে চেহারা বড় হলে মানটাও বড় হয়, আর নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে চেহারা ছোট বড় হলে মানটা উল্টো হয়, কি হয়, ছোট হয়। আবার চেহারা ছোট হলে মানটা কি হয়, বড় হয়। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি -3 আর 2 চিন্তা করি, -3 আর কি -2 কে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন আমি যদি এখানে চিহ্নটাকে না বদলে দিতাম, ধরেন আমি যদি চিহ্নটা এই জায়গায় না বদলে দিয়ে এভাবেই যদি রেখে দিতাম, অর্থাৎ এভাবে যদি রেখে দিতাম, তাহলে কি ঘটতো, তাহলে যা ঘটতো এখানে টিকতো কত, -3, তাই কিনা, এখানে -2, তাহলে যা ঘটতো -3 বড় হয়ে যেত, দেখেন -3টা কি হয়ে যেত, বড় হয়ে যেত, কিন্তু আসলে কি -3 বড়, যেহেতু বামে, তার মানে এটা এই তুলনায় কি আমার ছোট। তার মানে এই কারণে আমাকে চিহ্নটাকে কি করতে হয়, বদলে দিতে হয় মাইনাস সংখ্যা দ্বারা আমি যখন ভাগ করব। এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানান। আমি জানি এই আলোচনায় যারা আগে থেকে ম্যাথ করেছেন তারা জানেন, তবে আমি যেহেতু আপনাদের জিজ্ঞাসা করি, ক্লাসটা শুরু করেছি, এই কারণে বেসিক থেকে কথা বলতেছি। হ্যাঁ, খুবই দ্রুত কমেন্ট করুন। থ্যাংক ইউ। এবার তাহলে আমরা দেখব যে একইভাবে আমরা বলছিলাম যদি মাইনাস সংখ্যা দ্বারা গুণ করি তাহলেও চিহ্নটা বদলে যায়। তবে এখানে ভাগের ক্ষেত্রে আমি আরেকটু আইডিয়া আপনাদের ক্লিয়ার করি, তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। যে ধরুন আমার আগে থেকেই ব্যাপারটা এমন থাকলো যে -6, তাই কিনা, -4, ধরুন আগে থেকে চিহ্ন আমার মাইনাসের থাকলো, সমস্যা নেই, আপনি যদি নেগেটিভ সংখ্যা দ্বারা ভাগ করেন, এবারও ধরেন আপনি -2 দ্বারা ভাগ করলেন, -2 দ্বারা ভাগ করলেন, আমি নতুন করে লাইন লিখছি, -2 দ্বারা কি করলেন, ভাগ করলেন, তাহলেও চিহ্নটাকে আপনি বদলে দিতে হবে। -2 দ্বারা ভাগ করলে তবু চিহ্নটাকে বদলে দিতে হবে, কেন, কারণ হচ্ছে এই ক্ষেত্রে দাঁড়াবে কি, মাইনাসে মাইনাসে কাটা, তাহলে এখানে 3 দাঁড়াবে, গ্রেটার দেন মাইনাসে মাইনাসে কাটা 2, অর্থাৎ এই কারণে আপনার চিহ্নটা বদলে দিতে হবে। যদি চিহ্নটা বদলে না দিতেন তাহলে এখানে রেজাল্টটা চলে আসতো 3 লেস দেন 2, এই রেজাল্টটা চলে আসতো। তার মানে কি এই রেজাল্টটা কি হতো, নিশ্চয়ই ভুল হতো। ওকে, তাহলে এই রেজাল্টটাও কি হয়ে যেত, ভুল হয়ে যেত, এই কারণে আমরা কি করে দেব, চিহ্নটাকে বদলে দেব। এবার নেক্সট, যদি আমরা গুণ করি তাহলে ঘটনাটা কি ঘটবে, যদি আমরা গুণ করি, ধরেন আমি এখানে 3 দিলাম, 3 দিলাম, ধরেন এই পাশে আমি 5 দিলাম। এবার যদি আমার -3 দ্বারা যদি গুণ করি অথবা -2 দ্বারা যদি গুণ করি, তাহলে ঘটনাটা কি ঘটবে, -2 দ্বারা যদি আমি গুণ করি, তাই কিনা, তাহলে চিহ্নটাকে বদলে দিতে হবে, অর্থাৎ 5 ইন্টু -2, চিহ্নটাকে আমাকে বদলে দিতে হবে। কেন বদলে দিতে হবে আমি বলছি, দেখুন তাহলে এখানে আসতেছে -6 আর এখানে আসতেছে -10, কারণ হচ্ছে দেখুন আগে এ পাশে কি ছিল, আমার ছোট ছিল, এ পাশে বড় ছিল, কিন্তু যখনই আমি মাইনাস দ্বারা গুণ করলাম নেগেটিভ সংখ্যা দ্বারা, তখন এই পক্ষটা বড় হয়ে যাচ্ছে, ওই পক্ষটা ছোট হয়ে যাচ্ছে। আর চিহ্ন যদি না বদলে দিতেন তাহলে কি হতো, এখানে কি আমার -6 বড় -10 এর চাইতে, কারণ -6 এর আরো পিছনে হচ্ছে -10, তার মানে কি
এখানে এদিকে যেহেতু -6, তার মানে -6টা বড়, এই কারণে আমার চিহ্নটা বদলে দিতে হচ্ছে। এক্ষেত্রে যদি গুণটা যদি সংখ্যাটা আগে থেকে মাইনাস থাকতো তাহলে ওই একই ঘটনা ঘটতো। মানে আপনি নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করার অর্থই হচ্ছে চিহ্নটা বদলে যাবে। ওকে, তাহলে আশা করি এই আইডিয়াটা বুঝতে পেরেছে। আমাদের আরো কিছু আইডিয়া জানতে হবে, যেমন হচ্ছে আমরা যদি এমনটা করি যে ধরেন এখানে 5 গ্রেটার দেন 3, 5 গ্রেটার দেন 3, একে যদি বিপরীত ভগ্নাংশে রূপান্তর করেন, মানে উভয় পক্ষকে যদি আপনি বিপরীত ভগ্নাংশে রূপান্তর করেন, তাতে করেও কিন্তু চিহ্ন বদলে যাবে। কিভাবে দেখেন, আমরা যদি বিপরীত ভগ্নাংশ করি তাহলে 5 এর বিপরীত ভগ্নাংশ 1/5, 3 এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে কত, 1/3, তাহলে চিহ্নটা বদলে যাবে। কেন বদলে যাবে দেখেন, এখানে হচ্ছে সরাসরি এটাকে যদি টাকা চিন্তা করি তাহলে এটা হচ্ছে 5 টাকা, এটা হচ্ছে কত আমার 3 টাকা। এখন এখানে কি হচ্ছে যে এখানে হচ্ছে 1/5 মানে 1 টাকার 5 ভাগের 1 ভাগ, আর এটা হচ্ছে 1 টাকার 3 ভাগের 1 ভাগ। চিন্তা করে দেখেন, অর্থাৎ আমি বলছি যে যে টাকাটা আছে তার 5 ভাগের 1 ভাগ বড়। ধরেন আমার যদি একটা টাকাকে আমি 5 ভাগের 1 ভাগ করি সেটা বড় হবে, নাকি 3 ভাগ করে 1 ভাগ করলে সেটা বড় হবে? আপনারা জানেন যে বন্টনের জিনিস যত কমের ভিতর হয় ততই ভালো। যারা আমার ভগ্নাংশের ক্লাস করেছেন, আমার যে 50টা ক্লাসের ভিতর ভগ্নাংশের ক্লাস ছিল, তারা এই ব্যাপারটা হয়তো ভালো করে জানেন, কারণ ভগ্নাংশের অসাধারণ সব আলোচনা আইডিয়া নিয়ে আমি সেখানে কথা বলেছিলাম। এখানে আমি আবারও বলছি যে একটা জিনিসকে 5 ভাগ করে, ধরেন এই জিনিসটাকে আপনি 5টা ভাগ করলেন, নিশ্চয়ই যেমন আপনারা ধরেন বাসায় আপনার জন্য একটা আখ কিনে আনলো, ধরেন একটা তরমুজ, এখন বর্তমান সময়ে ধরুন আপনার জন্য একটা তরমুজ কিনে আনলো, এখন বাসায় আনার পর আপনারা যদি এটাকে 5 ভাগ করে আপনাকে 1 ভাগ দেয়, তাহলে দেখা যাচ্ছে যে ধরুন আপনি ছোট বাচ্চার মতোই যে বেশি পেলে খুশি হন, তার মানে আপনি 5 ভাগ করে যদি 1 ভাগ দেয়, এটা আপনি খুশি হবেন, নাকি আপনাকে এই জিনিসটাকে ধরুন আহ এরকম 1 ভাগ 3 ভাগ করে 3 ভাগ করে 1 ভাগ দিলে তাতে খুশি হবেন? নিশ্চয়ই 3 ভাগ করে 1 ভাগ দিলে আপনি খুশি হবেন। 5 ভাগ করে 1 ভাগ দিলে আপনি পরিমাণে কম পাচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে এটা 1/5 টা এখানে ছোট। এখানে এটা কি ভগ্নাংশ হওয়াতে এটা ছোট, আর যখন ভগ্নাংশ ছিল না তখন এটিই বড় ছিল। বিপরীত ভগ্নাংশ যখন হয়েছে তখন এটা ছোট হয়ে গেছে, আর এটা তাহলে কি হয়ে গেল, বড় হয়ে গেল। কারণ একটা জিনিসকে 3 ভাগ করে, আপনি 3 ভাগ বলতে কি এখান থেকে এইরকম 3 ভাগ, আর 5 ভাগ মানে কি এখান থেকে এরকম 5 ভাগ, তাহলে নিশ্চয়ই আপনি এই ছোট ভাগ যদি হয় তাহলে আপনার কম পাবেন, আর যদি এই জিনিসটিকে 3 ভাগ করে তাহলে আপনি পরিমাণে 1 ভাগে বেশি পাচ্ছেন। তার মানে আমরা এখানে দেখলাম যে বিপরীত ভগ্নাংশ করলে যে মানটা থাকে তার সাথে ছোট হয়ে যায়, আর এই মানটা উল্টো কি হয়ে যায়, বড় হয়ে যায়, ছোট সংখ্যাটা বড় হয়ে যায়। এই কারণে আমাদের চিহ্নটাকে বদলে দিতে হয়। ওকে, একইভাবে আপনি যদি পক্ষ চেঞ্জ করতে চান, পক্ষ যেমন কি, যেমন আপনি 5 গ্রেটার দেন 3 কে যদি টোটাল পক্ষান্তর করেন, যেমন আপনি 3 এর পাশে নিলেন, 5 এর পাশে নিলেন, তাহলে এই ক্ষেত্রে চিহ্নটাকে বদলে দিতে হবে। কারণ টোটাল পক্ষ চেঞ্জ করা মানে মানে আপনি এই পাশে বড় থাকলে ওই বড়টা ও পাশে চলে যাবে, তার মানে কি চিহ্নটাও ওদিকে চলে যাবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আমি 5 এই পাশে নিলাম, তাহলে কি 5 বড়, আমার তো মানের সমস্যা হচ্ছে না, তাহলে 5 কে আমার চিহ্নটাও বড়র দিকে চলে যাবে। কারণ এই চিহ্নটা এমন একটা চিহ্ন যে সবসময় বড় বড় সংখ্যার দিকেই তার মুখটা হা করে থাকবে। হয়তো চিহ্নের নাম বদলে গেল, এটা লেস দেন হয়ে গেল, এটা গ্রেটার দেন ছিল, কিন্তু মূল ফিলোসফি তো একটাই। ক্লিয়ার? তাহলে পুরো পক্ষান্তর করলে আমাদের মানে চিহ্ন বদলে যাবে, বিপরীত ভগ্নাংশ করলে চিহ্ন বদলে যাবে, আমরা নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করলে চিহ্ন বদলে যাবে, নেগেটিভ সংখ্যা দ্বারা ভাগ করলে চিহ্ন বদলে যাবে। এই 4টি কন্ডিশন, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুত একটু এস লিখে কমেন্ট করুন, আপনাদের কমেন্টের প্রত্যাশায় আছি।
এবার তাহলে আমরা আলোচনায় প্রবেশ করব। আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে অঙ্ক সমাধান করার সাথে সাথে সেগুলি নিয়ে কথা বলবো। ওকে, আমরা প্রথমেই এখানে কিছু অঙ্ক আছে, আমরা একটু সরাসরি চলে যাব সেটা হচ্ছে আমরা সরল অসমতায় চলে যাবো। এখানে মাঝখানে কিছু ম্যাথ আছে, এগুলি আমি দেখাবো ক্লাসের শেষের দিকে দেখাবো। আমরা সরাসরি 7 নম্বর ম্যাথ থেকে শুরু করব, অর্থাৎ কিছু আইডিয়া আছে এগুলি জেনারেট করার সুবিধার্থে। অর্থাৎ আমি যদি 7 নম্বর আইডিয়াতে মানে প্রশ্নে চলে যাই, এখানে বলা আছে যে y-3, তাহলে আমার কি গ্রেটার দেন 5। ওকে, y-3 গ্রেটার দেন 5। ওকে, তাহলে আমরা যদি এটি সলভ করি, যদি একদম মানে গাণিতিক ভাষায় সলভ করি, তাহলে আমরা এই পাশে ওয়াইটা কি করে দেব, বাতিল করার চেষ্টা করবো, অর্থাৎ যাতে করে ওয়াই এর মানটা বের করতে পারি। এখন তাহলে আমরা এখানে +3 দ্বারা যদি যোগ করি, তাহলে এটি কাটা যাবে। তাহলে উভয় পক্ষকে +3 দ্বারা আমরা কি করলাম, যোগ করলাম। তাহলে আমাদের যেটি হলো, এই পাশে ওয়াই হলো, এই পাশে 8 হলো। কথাটা ক্লিয়ার? অথচ আমরা ডিরেক্টলি এই কাজটা করতে পারতাম এখানে, যে ওয়াই এই পাশে আমি যদি নেই তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস। অর্থাৎ একটা রাশির যদি মানে আপনি সংখ্যার যখন পক্ষান্তর করবেন তখন সমস্যা নেই, টোটাল পক্ষটাকে পক্ষান্তর করলে তখনই মাত্র আপনার চিহ্ন বদলে যাবে। কিন্তু আমি মাত্র -3 পক্ষান্তর করছি, এতে কিন্তু চিহ্ন বদলে যাবে না। এটা হচ্ছে বেসিক নিয়ম, যে উভয় পক্ষকে আমি এই -3 কে বাদ দিতে চাচ্ছি, এখানে তার উল্টো চিহ্ন দিয়ে যোগ করে নিলাম, ব্যাস এটা চলে আসলো। আপনি এটা করলেও হয়ে যাবে, যে যেখানে 8 হলো। কথাটা ক্লিয়ার? এটা আপনার ইচ্ছা, কারণ কম্পিটিটিভ এক্সামসে আপনি যত সহজভাবে এটিকে কি করতে পারেন, সমাধান করতে পারেন, তাই কিনা? এবার দেখেন, এখানে আমাদের আপনাদের আরেকটি বেসিক আইডিয়া বুঝতে হবে। আমার আজকের কাজ হচ্ছে আপনাদের বেসিক গুলো বোঝানো, তারপরে ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে আরো ক্লাস নেব, তখন অসমতার অসাধারণ সব আইডিয়া নিয়ে কথা বলবো। এখানে আমাদের কয়েকটা ভুল ধারণা দূর করতে হবে। ভুল ধারণা কিছু দূর করতে হবে। আপনারা একটু শুরুতেই কমেন্টে বলেন তো, এখানে ওয়াই এর মান কত? দ্রুত কমেন্টে জানান এখানে ওয়াই এর মান কত। খুব দ্রুত। এখানে বলুন যে ওয়াই এর মানটা কত। না, সবার কমেন্টে অংশগ্রহণ করতে হবে। আপনি যদি সরাসরি আমার মানে ক্লাসে উপস্থিত থাকতেন, আমি কিন্তু সবার মুখ দিয়ে কথাগুলি শুনতাম। মানে অনলাইন ক্লাসে এটা একটি বড় মানে সীমাবদ্ধতা, যে এখানে মানে ওয়ান ওয়েতে কথা বলতে হচ্ছে। ওকে, আপনারা যারা লিখেছেন তারা সঠিক লিখেছেন। ওকে, প্রথম ভুল ধারণাটা হচ্ছে অনেকে মনে করেন অথবা বুঝেন কিন্তু তারপরেও ভুল করবেন। আমরা যখন অঙ্কে যাব তখন ভুল করবেন। এখানে অনেকে যারা মনে করেন, যেটা ভুল মনে করেন, যে এখানে ওয়াই এর মান 8, এটা যারা মানে মনে করেন, এটি প্রথমত একটা ভুল ধারণা। ওকে, অসমতায় কখনো কোনো নিশ্চিত মান প্রকাশ করা হয় না। অসমতায় নিশ্চিত মান সেটা সমীকরণে প্রকাশ করা হয়, যে ওয়াই এর মান 8। অসমতা জাস্ট আপনাকে একটা এরিয়ার কথা বলে দেবে, তারপর আপনাকে ধরে নিতে হবে এই এরিয়ার ভিতর যে কোনো সংখ্যা। ওকে, তার মানে দেখা যাচ্ছে এই নিশ্চিত মানটা শুধু মানে সমীকরণে আপনি পাবেন। আর এখানে ওয়াই সমান আপনার যেটা দেখতে হবে, যে এখানে কি
দুটো পক্ষ, এই এটা হচ্ছে 8 আর এর চাইতে ছোট হচ্ছে y। এখন 8 এর চাইতে ছোট আপনার কত হতে পারে? 7 হতে পারে, আপনার কত হতে পারে? 6 হতে পারে, 5 হতে পারে, 1 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে, এভাবে অসীম পর্যন্ত হতে পারে, -3 হতে পারে, -5, অর্থাৎ এক কথায় মাইনাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। ওকে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। আমি যদি আপনাকে নর্মালি বলি যে এটাকে যদি একটা গ্রাফ নিয়ে চিন্তা করি, গ্রাফ নিয়ে যদি আমি চিন্তা করি এবং আমি যদি বলি যে 1 2 3 4 5 6 7 এখানে 8, দেখেন তাহলে এখানে 8 এর y এর মানটা হচ্ছে 8 এর চাইতে ছোট। 8 এর চাইতে যদি ছোট হয়, দেখেন তো 8 এর চাইতে ছোট আমাদের কি এখানে যে কোনো মান হতে পারে। এদিকে আমি আরো যেতে পারি, অর্থাৎ মাইনাস ইনফিনিটি পর্যন্ত কিন্তু আমি যেতে পারি, পারি কিনা বলে? আমি আরো কিন্তু এদিকে যেতে পারি, এই তীর চিহ্নটা মানে ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত। তাহলে লক্ষ্য করে দেখেন যে x এর y এর মানটা 8 না, যেহেতু 8 না এই কারণে এটা ফাঁকা রাখে, একটা বৃত্ত ভরাট করে। যদি 8 হতো তাহলে এটাকে আমরা কালো রং দ্বারা ভরাট করে দিতাম। তবে এটা সত্য যে 8 এর চাইতে ছোট, 8 এর চাইতে কি ছোট। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? আমাদের এই আইডিয়াগুলি এখানে দেওয়া আছে, আপনারা হয়তো দেখে নিতে পারেন। কিন্তু দেখেন তাও মানে কি 8 এর চাইতে ছোট, ছোট মানে যে এরিয়াটুকু, এই এরিয়াটুকু আপনি বোল্ড করেন, এখানে যদিও আমি ওইভাবে করতে পারতাছি না। ওকে, তার মানে এখানে যেহেতু y এর মান 8 না, এই কারণে ওটা ফাঁকা রেখেছি। অনেক সময় আমরা চিত্রে কিন্তু দেখি এটা ভরাট থাকে আবার ফাঁকা থাকে। ফাঁকাটা কেন থাকে? যদি বলা হয় যে এখানে 8 না 8 এর চাইতে ছোট, অথবা 8 না 8 এর চাইতে বড়, তখন আমাদের ওটা ফাঁকা রাখতে হয়। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা এর থেকে এই অসীম এরিয়া পর্যন্ত, অর্থাৎ আপনার +8 থেকে আপনি একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত এরিয়াটা হচ্ছে আমার কি, আমার হচ্ছে এই y এর মান। দেখুন আমি কিন্তু এখানে একটা বিশেষ সাইন দ্বারা মানটা প্রকাশ করতেছি। কিভাবে প্রকাশ করতেছি? যে এই মানটা হচ্ছে আমার কত, +8 থেকে আমার মাইনাস ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ আমি যখন ব্রেকেট দ্বারা প্রকাশ করতেছি তখন আমরা দেখেন এটা ফার্স্ট ব্রেকেট দ্বারা প্রকাশ করতে হবে। এখন আমাদের কখন আবার থার্ড ব্রেকেট ইউজ করি, কখন ফার্স্ট ব্রেকেট, সেটি নিয়েও আজকে কথা বলবো। এখানে দেখেন যদি আপনি এই যে লেস দেন অথবা গ্রেটার দেন থাকে, তখন আপনি দুপাশে ফার্স্ট ব্রেকেট ইউজ করবেন। এর দ্বারা বোঝা যাবে যে এটি 8 না, আবার এটি অসীমের ভিতর যে কোনো সংখ্যা হতে পারে, অর্থাৎ এখানে -8 থেকে অসীম পর্যন্ত। কথাটা ক্লিয়ার? এইটুকু আপনারা বুঝতে পারছেন কিনা? ওকে, আমরা তাহলে এই আইডিয়াটিকে এভাবে যেমন প্রকাশ করতে পারি, আমরা আবার এই আইডিয়াটিকে -8 এই ফার্স্ট ব্রেকেট দিয়েও প্রকাশ করতে পারি। মানে যখনই আপনার গ্রেটার দেন অথবা লেস দেন থাকবে, তখন ওই সংখ্যার সাথে কি হবে, ফার্স্ট ব্রেকেট হবে। আবার যদি ইনফিনিটির সাথে এটা প্লাস হোক আর মাইনাস হোক আমরা সামনে পাবো, এটা সব সময় ফার্স্ট ব্রেকেট হবে। কথাটা ক্লিয়ার? এখন যদি আমার এরকম থাকতো, এটা যদি ধরেন আমাকে বলা হতো যে এরকম ইকুয়াল যদি বলা হতো, যে এটা যদি ইকুয়াল বলা হতো, তাহলে আমি এটা ভরাট করে দিতাম, ভরাট করে দিতাম। ওকে, এটাকে কি করে দিতাম, ভরাট করে দিতাম। এবং সেক্ষেত্রে আমার এই পাশে থার্ড ব্র্যাকেট হতো, কি হতো, আমার থার্ড ব্র্যাকেট হতো। অর্থাৎ তাহলে 8 অথবা 8 এর সাথে ছোট, 8 অথবা 8 এর সাথে ছোট যে কোনো মানই হচ্ছে y এর মান। এর মানে হচ্ছে 8 অথবা 8 এর সাথে ছোট। তখন আমি এটাকে কালো বৃত্ত ভরাট করে ফেলতাম। ফলে এই যে ইকুয়াল থাকাতে আমার এই সংখ্যার সাথে আমার কি হবে, থার্ড ব্র্যাকেট হবে, তৃতীয় বন্ধনী হবে। বাট ইনফিনিটির সাথে কখনোই তৃতীয় বন্ধনী হবে না, সেটা সবসময় ফার্স্ট ব্র্যাকেট হবে।
যেহেতু আমাদের এখানে এই চিহ্নটা নেই, সো আমরা একে আমি কি করব, ফার্স্ট ব্র্যাকেট দ্বারাই প্রকাশ করব, রাইট? বলে এতটুকু বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, কমেন্ট করুন, খুব দ্রুত কমেন্ট করুন। ওকে, এবার দেখেন যে আমাদের এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা হলে আমরা কয়ভাবে উত্তর প্রকাশ করতে পারি। পরীক্ষার হলে দেখেন একটা উত্তর থাকতে পারে এটি, সরাসরি এটি উত্তর হিসেবে থাকতে পারে, একটা উত্তর থাকতে পারে এরকম, অথবা আরেকটা উত্তর থাকতে পারে সেট আকারে। কথাটা বুঝতে পারছেন যে ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার সাজ দ্যাট, এখানে ওয়াইটা হচ্ছে কি আমার সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ আমার যদি সেট আকারে প্রকাশ করা থাকে তাহলে আপনি এইগুলি সব আমার বইতে পাবেন, একটু খেয়াল করে দেখেন। যদি সেট আকারে প্রকাশ করেন মানে এক হচ্ছে ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারেন, প্রশ্ন হচ্ছে এটা উত্তর থাকতে পারে, ধরেন এই অঙ্কের উত্তর এটা না থেকে এটা থাকলো, তার মানে উত্তর এটা দেখাতে হবে। আবার এটা থাকলো, তাহলে উত্তর এটা দেখাতে হবে। তার মানে ওয়াই বিলংস টু আর, মানে রিয়েল নাম্বারের অধীন হচ্ছে আর, কারণ এখানে সবকটাই কি রিয়েল নাম্বার। তার মানে এখানে রিয়েল নাম্বারে অন্তর্ভুক্ত হচ্ছে ওয়াই, যেন যেখানে ওয়াই হচ্ছে 8-এর চাইতে ছোট। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এভাবেও আপনার পরীক্ষায় প্রশ্নটা মানে উত্তরটা আসতে পারে। আমাদের অসমতার সবচেয়ে বড় যে জিনিসটা বাংলাদেশে কোনো বইতে আলোচনা করা হয় না, কখন কোন উত্তরটা আসবে এবং উত্তরের ভেরিয়েশনের সাথে সাথে উত্তর কিভাবে লিখতে হবে। আমি দেখুন, এই অধ্যায়টা লিখতে গিয়ে আমি এত বেশি সময় দিয়েছি, আপনারা প্রত্যেকটা লাইন যখন পড়তে যাবেন তখন বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ শ্রম সাধনা দেওয়া হয়েছে, যে অধ্যায়গুলিকে যথেষ্ট গুছিয়ে দেওয়া হয়েছে যে আপনার কখন কোন উত্তরটা লিখতে হবে, কখন কোনটা লিখতে হবে না, মানে পরীক্ষায় যে উপায়ে উত্তর থাকুক না কেন আপনি যাতে আনসার করে আসতে পারে। ওকে, এবার দেখেন আমরা একটু আরো কয়েকটা অঙ্ক করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একটা অঙ্কে এত বেশি সময় দেওয়ার দরকার নেই আমাদের। এবার আমরা দেখব 8 নম্বর অঙ্কটাই দেখি। 8 নম্বর অঙ্কটাই দেখি, না 8 নম্বরটা আপনারা করে ফেলবেন, 8 নম্বরটা দেখার দরকার নেই, এটা সেম অঙ্ক। ওকে, তাহলে আপনারা 9 নম্বরটাও আপনারা পারবেন, এটা খুব একটা জটিল না। ওকে, আমি 10 নম্বর একটা অঙ্ক দেখি। 10 নম্বর, আমি উত্তরের ভিন্নতা যাচ্ছে এই কারণে 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে 3x minus 2 greater than 2x minus 1। এখন আমরা যে কাজটা করতে পারি সেটি হচ্ছে আমরা পক্ষ চেঞ্জ করতে পারি। আমি আর ডিটেলস বইয়ে দেওয়া আছে, ওভাবে আপনারা লিখিত আকারে শিখতে চাইলে বই থেকে সমাধান দেখে দিন, আমি জাস্ট এটিকে সমাধান করে ফেলি। তাহলে এটা এই পাশে যদি আনি 2x হবে, আর এটাকে যদি ও পাশে নিই তাহলে এটা কি হবে, প্লাস হবে। ওকে, অর্থাৎ আমি পক্ষ চেঞ্জ করলাম, এটা এই পাশে প্লাস হলে এই পাশে মাইনাস, এই পাশে মাইনাস হলে এই পাশে গিয়ে প্লাস। এবার এখানে x হচ্ছে আর এখানে হচ্ছে 1। ওকে, তাহলে আমাদের এটি যদি আমি সংখ্যা রেখায় দেখাই তাহলে বিষয়টা কি দাঁড়াবে। সংখ্যা রেখায় যদি দেখায় 0 1 2, ওকে, -1 -2। দেখেন আমি যদি সংখ্যা রেখায় দেখাই তাহলে আমাকে এখানে x এর মানটা হচ্ছে 1-এর চাইতে বড়, 1-এর চাইতে বড় 1 না, এই কারণে এটাকে ফাঁকা রাখতে হবে। ওকে, এখন 1-এর চাইতে বড় তার মানে এটা ডানে যাবে, 1-এর চাইতে বড়। এবার তাহলে আমাদের এখানে দেখেন 1 থেকে শুরু করলাম,
আর গিয়ে শেষ হবে কি প্লাস ইনফিনিটি পর্যন্ত। পজিটিভ দিকে যাওয়া মানে প্লাস ইনফিনিটি, বামের দিকে আসা মানে মাইনাস ইনফিনিটি। কথাটা ক্লিয়ার? তার মানে ডান দিকে যাওয়া মানে কি প্লাস ইনফিনিটি। তাহলে আমাদের ব্রেকেটে একটা উত্তর হবে যে 1 প্লাস ইনফিনিটি। দেখেন লেখার সময় প্লাসের ক্ষেত্রে ইনফিনিটিটা ডানে হবে আর মাইনাসের ক্ষেত্রে বামে হবে। আপনি আগের অঙ্কে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। তাহলে এই একটা উত্তর। এটা ফার্স্ট ব্র্যাকেট কেন হলো? কারণ হচ্ছে এখানে 1 না 1 এর চাইতে বড়, এই কারণে ফার্স্ট ব্র্যাকেট। আর ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, তার মানে উভয় পক্ষে আমাদের প্রথম বন্ধনী হয়েছে। এবার যদি আমরা এইটাকে সেট আকারে যদি স্বাভাবিকভাবে প্রকাশ করি, এটা ব্র্যাকেটে এটা সংখ্যা রেখায় এটা, আবার যদি সেট আকারে প্রকাশ করি তাহলে এখানে x বিলংস টু কত আর এখানে x গ্রেটার দেন কত 1, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমাদের প্রকাশ করতে হবে। এটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন দ্রুত একটু কমেন্ট লিখুন। আপনারা দ্রুত কমেন্ট করুন। ওকে, তাহলে এবার আমাদের যে কাজটি আমরা আরো এক দুটো অঙ্ক করি তাহলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। ওকে, তাহলে যেমন আমরা 12 নম্বর অঙ্কটি করতে পারি। 12 নম্বর অঙ্কটা, 12 নম্বর অঙ্ক। আমরা যদি 12 নম্বর অঙ্কটি দেখি তাহলে 12 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে দেখেন, z লেস দেন অর ইকুয়াল হাফ z তারপর প্লাস কত 3। এখানে একটা জিনিস দেখেন, আমাকে এই ভগ্নাংশটাকে তুলে ফেলতে হবে। ভগ্নাংশ তুলে ফেলতে হলে আবার এখানে 2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এর সাথে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে এটি এটি কাটা যাবে। এখন 2 দ্বারা শুধু এই অংশ গুণ করতে পারবেন না, পুরোটাকে গুণ করতে হবে। অর্থাৎ এই পক্ষ উভয় পক্ষকে একসাথে গুণ করতে হবে। এই কারণে আমরা কি করব, আমরা উভয় পক্ষকে একসাথে গুণ করব। অর্থাৎ তাহলে এখানে আমরা z এর সাথে গুণ করলাম 2, একইভাবে এখানে আমরা 2 গুণ করলাম হাফ z প্লাস 3, উভয় পক্ষে আমরা 2 দ্বারা গুণ করলাম। তাহলে আমাদের এখানে যা হলো 2z হলো। আবার এখানে যদি কাটাকাটি করি তাহলে এখানে তো এটা কাটা যাবে, তার মানে শুধু z থাকবে। আমি সরাসরি কেটেই লিখতেছি z, আর এইটা দ্বারা এটা যোগ করলে কত, গুণ করলে কত হবে 6। এবার আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে 2z থেকে এই পাশে মাইনাস হবে আর ও পাশে 6 থাকবে। তার মানে আমার এখানে z সমান z কে লেস দেন অর ইকুয়াল আমার কত থাকতেছে 6। আমাদের এখানে এই হিসেবটাকে আমাকে কি করতে হবে, ধরুন আমরা যদি সংখ্যা রেখায় প্রকাশ করতে চাই, আমরা যদি সংখ্যা রেখায় প্রকাশ করতে চাই তাহলে আমাদের কি হবে দেখুন, আমাদের ধরেন 0 -1 1 2 3 4 5 6। ওকে, একটু ছোট হয়ে গেছে, আরো 1 2 ঘর নিলে চিত্রটা অনেক সুন্দর হতো। ধরুন আমরা এখান থেকে হিসাব করি 0
1 ধরে নিচ্ছি এটা এদিকে আছে, হ্যাঁ, 2 3 4 5 6 7। ওকে, তারপরে দেখা যাচ্ছে আমাদের জেটের যে মানটা, এই মানটা ওকে আমাদের 6 এর চাইতে ছোট। ও তাহলে তো আমাদের এতটুকু দরকার ছিল না, আমাদের আগেটা দিয়েই হতো, তাই কিনা? যেহেতু 6 এর সাথে ছোট, আমি বড় চিন্তা করেছিলাম। ওকে, এখানে 6 এর সাথে যেহেতু ছোট বলছে অথবা 6 এর সমান। ওকে, তাহলে যেহেতু সমান বলছে আমরা এটাকে ব্লক করে দেব। আবার যে বলছে কি 6 এর সাথে ছোট, তার মানে এটা এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। ওকে, যদি চলতে থাকে তাহলে আমাদের এই পাশে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে, আর এই পাশে আমাদের 6 পর্যন্ত, যেটা আপনার থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। কথাটা ক্লিয়ার? আপনারা একটু উত্তর যদি মিলিয়ে দেখেন তাহলে উত্তরটা হয়তো বুঝতে পারবেন। এইটুকু বুঝতে পেরেছেন কিনা? যেহেতু আমাদের মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে, আর এটি যেহেতু ইকুয়াল অর লেস দেন, সঙ্গত কারণে এই বৃত্তটা বর্গাকার করতে হবে। এইটুকু বুঝতে পারলে দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন। আর অধিকাংশ অঙ্কগুলি আপনাদেরকে আমি করতে দিব, আপনারা বাসা থেকে করবেন। ওকে, এখানে স্টোরি হোম আপনি পড়ে এসে হয়তো আপনি ক্লাসে জয়েন করেছেন, যেহেতু পড়ে এসে ক্লাসে জয়েন করেছেন আপনার উচিত হবে পুরো ক্লাসটি মানে শুরু থেকে একদম আবার পুনরায় দেখবেন, আপনার মতো করে পুনরায় দেখবেন, একাধিকবার দেখবেন, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কারণ আলোচনায় ধারাবাহিকতা অনেক সময় ব্রেকআপ করার সুযোগ নেই, এতে করে অন্যদের সমস্যা হবে অথবা যারা বুঝে আসতেছে তাদের গোলমাল পাকিয়ে ফেলবে। আপনি একদম যারা পড়ে জয়েন করছেন তারা মাঝখান থেকে কষ্ট করে বোঝার দরকার নেই, আপনি পরবর্তীতে একসাথে আবার টোটালটা বুঝে নেবেন। ওকে, বারবার দেখে নেবেন। ওকে, তাহলে আমি রিকোয়েস্ট করব যে এখানকার যে ম্যাথগুলি রয়েছে এই ম্যাথগুলি আপনারা একটু সমাধান করবেন। এখানে যদি কোথাও বুঝতে সমস্যা হয় আলোচনা করবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। এবার আমি 1 নম্বর প্রবলেমে চলে যাচ্ছি। 1 নম্বর প্রশ্নের দাগটা পড়েন। 1 নম্বর প্রশ্নের দাগে কি বলা হচ্ছে? এখানে ব্র্যাকেটের ব্যাপারটা আরেকবার বলবেন প্লিজ। ব্র্যাকেটের ক্ষেত্রে আমি আপনাদের একটু শর্টকাট বলি। ধরেন এখানে যদি এরকম থাকলো, তাই কিনা? তার মানে x হচ্ছে 1 এর চাইতে বড়, তাই কিনা? তাহলে একে আপনি যেহেতু মানে 1 এর চাইতে বড় মানে কি অসীম পর্যন্ত যাবে, তার মানে এটার আপনি রেজাল্টটা হবে প্লাস ইনফিনিটি। এটা আপনি যদি একে যান তাহলে তো বুঝতেই পারবেন যে 0 1 2 এভাবে চলতে থাকবে, তার মানে কি একের চাইতে বড়, তার মানে এদিকে যাবে, তার মানে কি প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে, যার কারণে রেজাল্টটা দুটোই ফার্স্ট ব্র্যাকেট হবে, কারণ ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, আর যদি গ্রেটার দেন অথবা লেস দেন থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট। এখন যদি আমি এটা লিখি, তাই কিনা? এটা লেখার অর্থ হচ্ছে এবার এদিকে যাবে না, এবার এদিকে আসবে, একের সেটে ছোট, তার মানে কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত আসবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের রেজাল্টটা হবে মাইনাস ইনফিনিটি আর 1, মাইনাস ইনফিনিটি 1, অর্থাৎ এটাও উভয় পক্ষে ফার্স্ট ব্র্যাকেট হবে, কারণ হচ্ছে ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, আর এটা যেহেতু আমাদের লেস দেন এই কারণে আমাদের ফার্স্ট ব্র্যাকেট হবে। দেখেন গ্রেটার দেন লেস দেন উভয়ের ক্ষেত্রেই আমার ফার্স্ট ব্র্যাকেট। এবার যদি যদি এটা এরকম থাকতো, অর্থাৎ প্রথমটা যদি এরকম থাকতো ইকুয়াল অর গ্রেটার দেন, যদি এমনটা থাকতো তাহলে আমাকে কি করতে হতো? ইকুয়াল অর গ্রেটার দেন যদি থাকতো তাহলে আপনাকে একটু মাথায় রাখতে হবে যে আমাদের এটা বক্সটা ফিল আপ হয়ে যেত, তাই কিনা? তার মানে এবার আমাকে 1 এটা থার্ড ব্র্যাকেট হতো যেহেতু ইকুয়াল আছে, প্লাস ইনফিনিটি। ওকে, এবার যদি এটা হতো, এটা যদি হতো তাহলে এবার আমার এখানেও কি হতো, আমার এটা ফার্স্ট ব্র্যাকেট হতো, থার্ড ব্র্যাকেট হতো, এবং মাইনাস, সরি এই পাশে মাইনাস ইনফিনিটি হবে,
সরি, মাইনাস ইনফিনিটি এবং 1। আশা করি বুঝতে পারছেন। ওকে, আমরা মোটামুটি আর অল্প কয়েকটা অঙ্ক দেখে শেষ করে দেবো আজকে। আমাদের ক্লাস শেষ, আমাদের বেসিক ক্লাস শেষ। আজকে যতটুকু আমরা পড়াতে চেয়েছি, 1 নম্বর প্রশ্নটা দেখেন। এগুলি নিয়ে আমি পুনরায় আর কথা বলবো না, আপনাদের নিজ থেকে বুঝে নিতে হবে, এই কারণে আমি একটু কথা বলে দিচ্ছি। ওকে, 1 নম্বর দেখেন। 1 নম্বরে এখানে কি বলা হচ্ছে? 1 নম্বরে বলা হচ্ছে, মানে আমাদের সমস্যা হচ্ছে যে এত সহজ অঙ্ক, বাট যখন আমরা প্রতীক দিয়ে এগুলি কথা বলবো তখনই আমাদের কারোর কাছে এটা জটিল মনে হয়ে যাবে। কারণ আমাদের আইডিয়া খুব একটা উন্নত না, অথবা দেখা যাচ্ছে আমরা খুবই কম আমরা ম্যাথ করি, ফলে দেখা যাচ্ছে আমাদের সমস্যাগুলি জটিলতা পাকায়। যেমন এখানে বলা হচ্ছে এটা এবং বি ইকুয়াল টু, মানে লেস দেন ইকুয়াল টু এ, এর ভিতর বলছে যে নিচের কোনটি সত্য। দেখুন, এ নম্বর অপশনে দেওয়া আছে এটা, বি নম্বর অপশনে দেওয়া আছে এটা, সি নম্বর অপশনে যেটা দেওয়া আছে সেটি হচ্ছে এ সমান বি, এবং ডি নম্বর অপশনে দেওয়া আছে আমার এ নট ইকুয়াল টু বি। দেখেন, বলছে যে এর ক্ষেত্রে কোনটা সত্য। আপনি যদি এটাকে বলেন, এটা এখানে দুটো মিনিং বোঝাচ্ছে। একটা মিনিং হচ্ছে এই মিনিংটা, আরেকটা মিনিং হচ্ছে যে এ সমান বি হতে পারে। আবার এখানে কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে, আবার বোঝাচ্ছে বি সমান এ হতে পারে। তার মানে যদি আপনি এটাকে চিন্তা করেন, এখানে এটা অনুসারে এটা সঠিক মনে হতে পারে, আবার এটা অনুসারে এটা সঠিক হতে পারে, কিন্তু এই দুটোই সঠিক হলে তাহলে পরস্পর কি দ্বন্দ্ব হয়ে গেল না? একবার বলা হচ্ছে এ হচ্ছে বি এর সাথে ছোট, আবার একই সাথে এ বি এর সাথে বড় হতে পারে না, যার কারণে এই দুটো অপশনই বাদ। কিন্তু এই দুটোর ক্ষেত্রে একটা সত্য ধারণা যেটা করা হচ্ছে যে এ সমান বি, তার মানে কি নিউট্রালি এটাই উত্তর হবে, এটি সত্য। এখানে কোনো ভুল নেই, কারণ এই ক্ষেত্রেও ধারণা করা হচ্ছে এ সমান বি হতে পারে, ও ক্ষেত্রেও ধারণা করা হচ্ছে এ সমান বি হতে পারে। বাট আমরা এই দুটোর কোনোটাই চুজ করতে পারবো না, কারণ এটা চুজ করলে ওটা মিথ্যা হয়ে যাচ্ছে, ওটা চুজ করলে তারপর এটা মিথ্যা হয়ে যাচ্ছে। এবার আসুন পরের ম্যাথটি। পরের ম্যাথটি, আর আমার আলোচনা শেষে আপনাদের শুধু আমার আলোচনার দিকে তাকালে হবে না, বইতে অনেক 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 সুন্দরভাবে বোঝানো আছে। আপনারা বইয়ের লাইনগুলি পড়লেও আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই যে সমস্যা হচ্ছে, আমরা দেখা যাচ্ছে যে আমাদের সমস্যাটাই যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা প্রায় সময় অলসতা করে আমরা এটা দেখা যাচ্ছে যে আহ, বেশি চর্চা করি না। হ্যাঁ, এবার দেখেন পরের ম্যাথটি দেখেন, 2 নম্বরটা। 2 নম্বরে কি বলা হচ্ছে? আপনারা এখানে তার সংখ্যা থাকলে প্রথম ব্রেকেটে এ প্লাস হয় না কেন? আমি প্রশ্নটাই বুঝতে পারিনি। হ্যাঁ, ওকে, দেখেন এবার আমরা 2 নম্বর প্রবলেমটা দেখব। এখানে বলা হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই, তারপর জেড লেস দেন 0। দেখেন এখানে সব, মানে দুটো শর্ত দেখানো হচ্ছে, এটা একটা আর এখানে এই একটা শর্ত। এই শর্তটা মানে কি আপনাকে আগে বুঝতে হবে, এই প্রশ্নটা সমাধানের জন্য এই শর্তটা বুঝতে হবে। এর মানে হচ্ছে যে 0 চাইতে ছোট জেড মানে এটি একটি নেগেটিভ সংখ্যা। কি সংখ্যা? নেগেটিভ সংখ্যা। এটি নেগেটিভ সংখ্যা মানে কি -1 হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে, -4 হতে পারে। তার মানে এটি যে এরকম মান হতে পারে, তার মানে এই জিনিসটা নেগেটিভ সংখ্যা। এখন আপনি যদি নেগেটিভ সংখ্যার জন্য এখানে মাইনাস খুঁজেন তাহলে তো বোকামি হবে, কারণ হচ্ছে এটা শূন্যের সাথে ছোট, এটার মানে হচ্ছে এটা নেগেটিভ। এখন এটা দিয়ে যদি এদের এই দুই পক্ষকে আমি গুণ করি, ধরেন জেড দিয়ে যদি দুই পক্ষকে আমি গুণ করি, যে এই জেড দিয়ে যদি আমি দুই পক্ষকে গুণ করি, তাহলে এটা যেহেতু নেগেটিভ সংখ্যা আমার চিহ্নটা বদলে দিতে হবে।
আমি যদি দুই পক্ষকে ভাগ করি, দুই পক্ষকে ভাগ করি, তাহলেও আমার চিহ্নটাকে বদলে দিতে হবে। আমরা সাধারণত গুণ এবং ভাগই করি। দেখেন, তাহলে আমি কি বললাম যে এটি যেহেতু নেগেটিভ সংখ্যা, আপনি যদি এখানে, আমি আবারও বলছি, মাইনাস খুঁজেন তাহলে সমস্যা, কারণ এখানে শর্তে লজিকে বলা হচ্ছে শূন্যের চাইতে ছোট জেড, তার মানে এটি নেগেটিভ সংখ্যা। তাহলে এই নেগেটিভ যার সাথেই গুণ করা হবে চিহ্ন বদলে যাবে, যখনই ভাগ করা হবে চিহ্ন বদলে যাবে। ক্লিয়ার? এখন দেখুন এই দুটোর কোনটা আনসার হিসেবে আছে, কারণ এরা গুণ ভাগ এবং এখানে ভুল ভাগও দেখানো হচ্ছে। বলেন বুঝতে পেরেছেন কিনা? খুব দ্রুত একটু কমেন্টে জানান। খুব দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আপনারা বাকি অঙ্কগুলি একটু দেখে নেবেন, বাকি অঙ্কগুলি এমনিতেই হয়ে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখানে 3 নম্বর অঙ্কটাতে যেটা বলা হচ্ছে এগুলি আপনারা পারবেন, একটু দেখে নেবেন। এখানে ব্যাখ্যাও লেখা আছে, যেমন 3 নম্বর হচ্ছে পি গ্রেটার দেন 2 ও কিউ গ্রেটার দেন -1। এখন যদি দেখেন এখানে কিউ এর মানটা হচ্ছে, দেখেন এখানে পি এর মানটা হচ্ছে 2 এর চাইতে বড়, আর এখানে কিউ এর মানটা হচ্ছে -1 এর চাইতে বড়। আপনাকে এই সময় শর্তগুলি সবসময় মাথায় রাখতে হবে। -1 থেকে বড় মানে কি 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, তার মানে এটি একটি পজিটিভ সংখ্যা। ওকে, আর এটিও অলরেডি কি একটা পজিটিভ সংখ্যা, এটিও পজিটিভ সংখ্যা, এটিও হচ্ছে আমার কি পজিটিভ সংখ্যা। এবার যদি তাহলে এই দুটো আমি গুণ করি, তাহলে পি কিউ আমার -2 হবে। কেন হবে? কারণ হচ্ছে যে আমি পজিটিভ সংখ্যা কিন্তু গুণ করেছি, কি করেছি, এটাও পজিটিভ সংখ্যা, এটাও পজিটিভ সংখ্যা, তার কারণে আমার আর চিহ্নের পরিবর্তন হবে না, অর্থাৎ পি ইন্টু কিউ একইভাবে 2 ইন্টু -1। বেশ, তাহলে আমার রেজাল্ট কোনটা হবে? এটা হবে। আপনার শর্তটা আগে বুঝতে হবে, শর্তটাতে কি বলা আছে, যে -1 এর চাইতে বড় এটা পজিটিভ সংখ্যা, 2 এর চাইতে বড় এটাও পজিটিভ সংখ্যা, তার মানে এই দুটোকে যদি গুণ করা হয় তাহলে আমার চিহ্নের পরিবর্তন হবে না, কারণ আমি গুণ করতেছি পজিটিভ সংখ্যা দিয়ে। দুটো পজিটিভ সংখ্যা গুণ করলে আমার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। ওকে, তাহলে 4 নম্বরটা আপনারা দেখে নেবেন। 4 নম্বরে কিন্তু দেখুন ওই একটু কঠিন ভাবে ওই জিনিসটাই বলা হচ্ছে, যে দেখেন আবার এটি নিয়ে আপনারা জটিলতায় থাকবেন। এখানে বলা হচ্ছে x গ্রেটার দেন y, আবার বলা হচ্ছে x y হচ্ছে কি শূন্যের চাইতে ছোট। এখন শূন্যের চাইতে ছোট, এটা কিন্তু ধরেন এটা দুই ভাবে হতে পারে, তবে এখানে শর্তটা দেখেন যে y এর চাইতে x টা হচ্ছে বড়, তার মানে এখানেও x টা হবে কি বড়, y টা হবে কি ছোট। তাহলে বড় ছোট গুণ করে নেগেটিভ আসা মানে কি, তাহলে এটাও ধরেন যদি 2 হয় সাপোজ ধরেন, তাহলে এটা আপনার অবশ্যই দেখা যাচ্ছে হয়তো -1 হবে, কারণ হচ্ছে একটা পজিটিভ নেগেটিভ না হলে আমাদের কখনোই শূন্যের চাইতে ছোট হবে না। যেমন এটি 2 হয়ে, মানে আমি এটাই বোঝাচ্ছি, ধরেন শুধু ছোট হলেই হবে না, একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, কারণ কি টোটাল রেজাল্টটা আমার শূন্যের চাইতে ছোট হতে হবে। যেমন আমি যদি এটাও 2 এটাও 1 ধরি, ধরেন আমার যেহেতু এখানে বলা হচ্ছে y এর সাথে x টা বড়, y এর সাথে x বড়, আমি ধরেন x2 ধরলাম, y1 ধরলাম, তাহলেও হবে না। কেন হবে না? কারণ এই দুটো যদি গুণ করেন তাহলে আপনার 2 আসতেছে, তাহলে 2 তো শূন্যের চাইতে ছোট হবে না, 2 কি আমার শূন্যের চাইতে ছোট হবে? হবে না। তার মানে নিশ্চিতভাবে ছোট যেটা এটাকে নেগেটিভ ধরতে হবে, তার মানে এখানে y টা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে আমার পজিটিভ।
দেখেন এই নেগেটিভ পজিটিভ আইডিয়া যদি বুঝতে পারেন, এবার যদি গুণ করেন তাহলে -2 হবে, আর -2 কিন্তু শূন্যের সেটে সুটা। ক্লিয়ার? তারপরে এই জাতীয় প্রবলেমগুলি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এটা খুব দ্রুত ক্যাচ করার মানে ধরার সক্ষমতা থাকতে হবে। কথাটা ক্লিয়ার? কারণ এখানে শর্ত বলছে y যাতে x বড়, তার মানে এখানে x বড় y ছোট। এখন তাহলে এই দুটো গুণ করলে আমার শূন্যের চাইতে ছোট হবে। তাহলে আমার x টাকে যদি ছোট ধরি তবু হচ্ছে না, যদি দুটোই পজিটিভ ধরি তাহলে একটা নেগেটিভ ধরতে হবে একটা পজিটিভ। তাহলে নেগেটিভ কোনটাকে ধরবেন? ছোটটাই তো নেগেটিভ ধরবেন, কারণ ওটা তো এমনিতেই ছোট, পজিটিভ ধরলে তো হবে না। আমি যে এখানে -2 এখানে 1 ধরি হবে না, কারণ তখন এটা ছোট হয়ে যাবে ওটা বড় হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 5 নম্বরটাও আপনারা দেখে নেবেন, 6 নম্বরটাও আপনারা দেখে নেবেন। আশা করি পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই থাকলো। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে অসমতার আরো একটু ডেপথ মানে লেভেল নিয়ে কথা বলবো। তবে রিকোয়েস্ট হচ্ছে যারা সত্যিকার অর্থে ম্যাথ পড়তে চান তারা ম্যাথ টিউটর বইটাকে পড়তে হবে। মানে আপনি শুধু আমার ক্লাসের জন্য অপেক্ষায় থাকবেন আর মানে যদি সেক্ষেত্রে টেন্স ফিল করেন তাহলে কিছু করার নেই। আমি বইতে অসাধারণভাবে গুছিয়ে লিখছি। একবার বলবেন পড়বেন, দুইবার পড়বেন, তিনবার পড়বেন। তারপরেও আশা করি আপনি বুঝতে পারবেন। তাহলে আপনি যদি নিজ থেকে কিছুটা বুঝতে পারেন তাহলে আমার লেকচারের আরো গভীরে আপনি প্রবেশ করতে পারতেছেন। আর এমনিতেও আমি লেকচারে অনেক মানে বেসিক থেকে কথা বলি, অনেক সহজভাবে কথা বলি, সেক্ষেত্রে হয়তো দুর্বলদের জন্য বেশ ইফেক্টিভ। বাট আমি চাই যে আপনি দুর্বল সবল যাই হন না কেন আপনি চর্চা করতে থাকুন। এত বেশি চর্চা করুন যাতে করে গণিত আর ভীতিতে না থেকে শক্তিতে রূপান্তরিত হয়। দেখুন এত ডিটেলস আলোচনার পরেও যদি আপনার গণিত ভীতি থেকে যায় তাহলে এটি খুবই দুঃখজনক একটি ঘটনা। ওকে? তো আসুন আমরা মানে খুব চমৎকারভাবে দেখা যাচ্ছে যে এটি চর্চা করতে থাকি এবং অনেক বেশি চর্চা করতে থাকি। দিনের একটা বড় একটা সময় আমরা আ আমাদের ম্যাথ টিউটর বইটার পিছনে দেই। কারণ আমি আপনাদের একটা কথা বলে রাখি। ম্যাথ টিউটরের প্রত্যেকটা ম্যাথ শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি বুঝে শেষ করতে পারেন, বাংলাদেশে এমন কোনো বই নেই আপনি পড়লে মানে আপনার বেসিক এতটাই শক্তিশালী হবে, আপনি যেকোনো বই পড়লে বুঝতে পারবেন। হয়তো ১ মিনিট সময় কম আর বেশি লাগতে পারে। কথাটা ক্লিয়ার? এই কারণে আগে সবকিছু বাদ দিয়ে ম্যাথ টিউটর বইটাকে একদম অন্ধভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ আপনি সমাধান করতে থাকুন। আর যেহেতু আমার সময়ের স্বল্পতার কারণে সব কটা এরিয়া আমার পড়ানো সম্ভব না। সঙ্গত কারণে আপনি পড়তে থাকুন। বুঝে পড়েন, গ্রুপ স্টাডি করেন। প্রয়োজনে আমার ভিডিওর সহযোগিতা নেন। দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো করবেন। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।